নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠানে আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যাশক্তি তারিণী তারামা, ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী, যিনি আমার মন্দিরকে জাগিয়ে রেখেছেন, জাগ্রত করে রেখেছেন, তার চরণে প্রণাম জানাই। অং মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী ঐরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে 9 নবগ্রহ তো আমরা জানি, ছোটবেলায় পড়েছি। তার মধ্যে 7টা হলো প্রধান গ্রহ, মেইন প্ল্যানেট, 2টো হলো শ্যাডো প্ল্যানেট বা ছায়া গ্রহ, রাহু আর কেতু। তার সঙ্গে রয়েছে একটা, মানে এটা প্রাচীন মহর্ষিগণই করে দিয়ে গেছেন, আমরা সেইটা নিয়ে করি, চর্চা করি, গবেষণা করি। তাহলে এই যে একটা সার্কেল, বৃত্ত এঁকে দিয়ে গেছে, এই মেষ থেকে মীন পর্যন্ত যে 12টা রাশি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। তাহলে এই যে 12টার যে ঘর, সেই দিয়ে তো আমাদের বিচার। অর্থাৎ এই 30 ডিগ্রি করে এক একটা ঘরের মান, এবং প্রত্যেকটা ঘরে 3টে করে নক্ষত্র রাখা আছে বা রেখেছেন মহর্ষিরা, যারা জ্যোতিষ এটা এটা আবিষ্কার করেছেন বা তৈরি করেছেন। আজকে তো বহুদিন আগের সাবজেক্ট। যেমন মেষের ঘরে 3টে নক্ষত্র রাখা আছে, 1, 2, 3। তাহলে 1 হচ্ছে কি? অশ্বিনী, 2 হচ্ছে ভরণী, 3 হচ্ছে কৃত্তিকা। এইবার এই করে রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, এই করে রেবতী পর্যন্ত 27টা নক্ষত্র রেখেছে। তাহলে এই নক্ষত্র সাপেক্ষে প্রত্যেকটা গ্রহের 3টে করে নক্ষত্র রয়েছে। যেমন মঙ্গলের 3টে নক্ষত্র রয়েছে। আমি যদি রাশি অনুযায়ী ধরি, তাহলে শুক্র গ্রহেরও 3টে নক্ষত্র রয়েছে, বুধ গ্রহের 3টে নক্ষত্র, এমনকি ছায়া গ্রহ রাহু কেতুরও 3টে করে নক্ষত্র রাখা আছে। আর সেই জন্য নবতারা চক্র বিচার। এই যে নবতারা চক্র, জন্ম নক্ষত্র, ধরা যাক একজনের জন্ম হচ্ছে, ধরুন মনে করুন সিংহ রাশি। এবার সিংহ রাশি এখানে 3টে নক্ষত্র রয়েছে, 10, 11, 12, এবং সিংহ রাশি হচ্ছে অগ্নি রাশি। তাহলে অগ্নি রাশি, কারণ এটা হচ্ছে সূর্যের ঘর, সূর্য আর চাঁদের পাশাপাশি 2টো ঘর আছে, সিংহ আর কর্কট। সিংহ আর কর্কট 2খানা ঘর রাখা আছে। তাহলে এই সিংহ রাশির ক্ষেত্রে 3টে নক্ষত্র, 10, 11, 12। তাহলে কারো ধরা যাক 12 নম্বর, 10 হচ্ছে মঘা, 11 হচ্ছে পূর্ব ফাল্গুনী, আর 12 হচ্ছে উত্তর ফাল্গুনী। তাহলে 11 কার এই মঘা হচ্ছে কেতুর নক্ষত্র, 11 হচ্ছে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী, আর 12 হচ্ছে রবির নক্ষত্র। তাহলে যদি কারো সিংহ রাশি হয়, তাহলে যদি এই 10, 11, 12-র মধ্যে নক্ষত্র পায়, তাহলে সেই নক্ষত্রের অধিপতির মহাদশায় জন্ম হয়েছে। যদি কেউ 12 নম্বর নক্ষত্রে জন্ম হয়, তাহলে চন্দ্রের, তার জানতে হবে সেই জাতক বা জাতিকার চন্দ্রের মহাদশায় জন্ম হয়েছে। তাহলে চন্দ্রের এই যে মহাদশা, তারপরে 10 বছরের দশা, চন্দ্রের যে মহাদশা 10 বছরের। তাহলে
একটা জিনিস বুঝতে হবে, রবির দশায় জন্ম হওয়ার কারণে তাহলে তাহলে রবির দশা কত? 6 বছরের। রবির পর আসছে কার দশা? চন্দ্রের দশা, 10 বছর। তারপরে কার দশা আসছে? মঙ্গলের দশা, 7 বছর। তারপর কার দশা আসছে? রাহুর দশা, 18 বছর। কি বললাম? সিংহ রাশির 12 নম্বর নক্ষত্র। তাহলে রবি থেকে যদি তার হয়, রবির মহাদশায় জন্ম হয়, ঠিক এইভাবে আমাদের দশা নির্ভর করে। রাহুর দশার চলে যাওয়ার পর আসবে বৃহস্পতির দশা, দেবগুরুর দশা, এটা থাকবে 16 বছর। তারপরে আসবে শনির দশা, কত বছর থাকবে? শনির দশা থাকবে 19 বছর। তারপর আসবে বুধের দশা। ঠিক এইভাবেই এই দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা আমরা বিচার করব। আমরা এইভাবে বিচার করব। শুধু তাই না, তার মানে প্রথম কথা জানতে হবে যে একজন মানুষ জ্যোতিষীর কাছে আসে কেন। আমরা কখন একজন জ্যোতিষীর কাছে যাব? তাহলে শুধু কি ভাগ্য গণনার জন্য? নেভার। জ্যোতিষীর কাছে আসে এই জন্যই যে আপনি জীবনে যে কাজটা করতে চলেছেন সঠিকভাবে সেটা করে উঠতে পারছেন না, কোথাও গিয়ে সেটা ধাক্কা খাচ্ছে, কোথাও গিয়ে সেটা আটকাচ্ছে, বুঝতে হবে। যেমন আমার কাছে এসে দেখি বলছে, একজন এসেছিল গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে, যে দেখা যাচ্ছে যে শাস্ত্রীজি আপনার অনুষ্ঠান দেখি, আপনি তো নক্ষত্র ভিত্তিক, তিথি ভিত্তিক এবং করণ ভিত্তিক আলোচনা করেন, দশা অন্তর্দশা তো রয়েছেই। তাহলে আমার কি এই যে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে, একটা নামী কোম্পানিতে চাকরি করছে, আমার কি বিদেশ যাত্রা হবে না? প্রত্যেকের স্বপ্ন থাকে একটা। এখন একটা বিদেশ যেতে গেলে, একটা জায়গায় যেতে গেলে মিনিমাম 4 থেকে 5 লাখ টাকা খরচা। ইউরোপ কান্ট্রির কথা বলছি। সেখানে যদি কোম্পানির সূত্রে, অর্থাৎ কাজের জায়গা সূত্রে সে যেতে পারে, সেখানকার পরিবেশ ঘুরে আসতে পারে, তার একটা, প্রত্যেকের একটা অভিলাষ থাকে, প্রত্যেকের একটা ইচ্ছা থাকে। তাহলে ইচ্ছা নিয়ে তো মানুষ বেঁচে থাকে। এই যে লটারির টিকিট বিক্রি হয়, দেখবেন বিভিন্ন দোকানে কিংবা ফুটপাতে কেউ টেবিল নিয়ে বসে, তারা তো সেলার, বিক্রেতা। যারা বায়ার, তারা কি হিসেবে বলুন তো লটারির টিকিট কাটে? যে লাক ট্রাই করার জন্য, অর্থাৎ আমাদের ভাগ্য পরীক্ষা করার জন্য, যে আমাদের ভাগ্য কি যদি আমার লেগে যায় তাহলে আমার তো কোটি টাকা হাতের মুঠোয়। এই উদ্দেশ্যেই সেই লটারির টিকিট কাটে। কিন্তু সে যদি আগে থেকে কেউ জানতে পারে যে আমার, কারণ আশা নিয়ে মানুষ বাঁচে, তো প্রত্যেকটা মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে, তাহলে সে যখন জানতে পারবে যে আমার, যদি জানতে পেরে যে আমার লটারিতে ফল হবে না, টাকা পাবো না, তাহলে সে আর টিকিট কাটবে? কখনোই কাটবে না। মনে করুন কেউ গণনা করে বলেছে তোমার লটারি ভাগ্য নেই, সে 2-1 বার কাটার পর তার মনটাই ভেঙে যাবে। আমাদের কাছে বহুজন এসে বলেন, দেখুন তো আমার লটারি লাগবে কিনা। সেই কানেকশনটা বুঝতে হবে তোরে বাবা। আজকে আমি যে, প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা স্বভাব আছে। মেষ রাশির জাতক জাতিকার যে স্বভাব, নিশ্চয়ই বৃষ রাশির জাতক জাতিকার স্বভাব এক হবে না। আবার মিথুন রাশির স্বভাব হবে এক হবে না, কারণ চর স্থির দ্বিস্বভাব রাশি। আবার এর মধ্যে 4টে এলিমেন্ট আছে, পদার্থ আছে, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। অগ্নি, পৃথিবী, বায়ু, জল। তাহলে 4, এদিকে হচ্ছে স্থির চর দ্বিস্বভাব। 4-এর সঙ্গে 3 গুণ করুন, তাহলে 12।
তাহলে 12টা রাশি। তাহলে চর রাশির স্বভাব কি? চর রাশি হচ্ছে অ্যাক্টিভ। মনে করুন আপনার ক্ষেত্রে এই যে মঙ্গল, অনেকের ক্ষেত্রে মঙ্গল গ্রহ মেষের ঘরে রয়েছে। কারণ আমি এর আগে বহুবার অনুষ্ঠানে বলেছি প্রত্যেকটা গ্রহের 2টো করে ঘর রাখা আছে, 5টা গ্রহের, এবং তার একটা পজিটিভ চাঁদ আর সূর্য ছাড়া, অর্থাৎ চন্দ্র সূর্য ছাড়া বাকি গ্রহদের 2টো করে ঘর রাখা আছে। কি ঘর তাদের? একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ, একটা প্লাস একটা মাইনাস। বুঝতে হবে, জ্যোতিষ করলে হয় না, 2টো করে ঘর রাখা আছে, একটা সক্রিয় ঘর, একটা নিষ্ক্রিয় ঘর। আপনার মনে করুন মঙ্গলের দশা চলছে, বৃশ্চিকে মঙ্গল রয়েছে, একাদশে মঙ্গল, দেখুন আমি সেইভাবে ফল পাচ্ছেন না। নিজের জন্মছকটা খুলুন, কেন মঙ্গল ওখানে ইনঅ্যাক্টিভ হাউস, নিষ্ক্রিয় ঘর, ফল দেবে কি করে? এখানেই তো বিচার, এখানেই বিচারের ধারা। এই জায়গাটাকে আমাদের বুঝতে হবে, জ্যোতিষ করলে হয় না। আর একটা জিনিস আমাকে ফলো করতে হবে, সেটা হলো যে এই যে গ্রহতে তো বললাম যে একটা আলাদা আলাদা স্বভাব রয়েছে। এইবার আসছে বার। কি বারে একটা জাতক বা জাতিকার রবিবারে জন্ম হলে একরকম হবে, সোমবারে জন্ম হলে তার একরকম প্রকৃতি হবে, মঙ্গলবারে হলে একরকম হবে। এই যে তিথি, কারণ তিথি বিচার করতে গেলে প্রথমে আসতে হবে আমাদের 2টো পক্ষ রয়েছে, একটা শুক্লপক্ষ, একটা কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষ মানে সূর্যের আলো আস্তে আস্তে চাঁদ পাচ্ছে, কারণ চাঁদের তো নিজের কোনো আলো নেই। চন্দ্রের কর্কট যে ঘর হচ্ছে চন্দ্রের ঘর, তাহলে সেটা হচ্ছে শুক্লপক্ষ, অর্থাৎ সূর্যের আলোতে চাঁদ তো আলোকিত, চাঁদের আলো সূর্য আস্তে আস্তে পাচ্ছে। আর কৃষ্ণপক্ষ মানে সূর্যের আলো থেকে চাঁদ আস্তে আস্তে সরে যাচ্ছে। আর চন্দ্র এমন একটা গ্রহ, এক একটা রাশিতে 2.25 দিন করে থাকে এবং 3টে করে নক্ষত্র পার করে। চন্দ্রের ভূমিকা ওই জন্য আজকের ডেটে অনস্বীকার্য, কারণ চন্দ্রের কারণেই এই জোয়ার ভাটা, সূর্য আর চাঁদের কারণে সমুদ্র নদীতে জোয়ার ভাটা হয় দেখবেন। কারণ শুক্লপক্ষের একাদশী থেকে কৃষ্ণপক্ষের পঞ্চমী পর্যন্ত চন্দ্রের বলবত্তা বৃদ্ধি পায়। দেখবেন যারা বেত রোগী মানে বাতের রোগী, তাদের শরীরে একটা ব্যথা বেদনা কিন্তু চলে আসে এই চন্দ্রের কারণে। কারণ জ্যোতিষটা জানতে হলে আপনাকে বেসিক জায়গাটাকে আসতে হবে। আমরা ওই শনির 7.5 মাঙ্গলিক আর কালসর্প এটা আছে, আমি অস্বীকার করব না, এটা শাস্ত্রকাররা বলে গেছেন, কিন্তু এর বাইরেও বিচার আছে। এই যে শুক্লপক্ষের একাদশী, যখন সূর্যের আলো চাঁদ পাচ্ছে তারপর থেকে কিন্তু চাঁদ কিন্তু বলবান হয়, এবং তখন সেই চাঁদ বা চন্দ্র নৈসর্গিকভাবে শুভ গ্রহ। 3টে গ্রহ শুভ, একটা হচ্ছে বৃহস্পতি, একটা হচ্ছে শুক্র, একটা হচ্ছে চাঁদ। এই 3টে গ্রহ কিন্তু অত্যন্ত শুভ। কিন্তু চন্দ্র কিন্তু কৃষ্ণপক্ষের চন্দ্র, ওই বললাম শুক্লপক্ষের একাদশী থেকে কৃষ্ণপক্ষের পঞ্চমী পর্যন্ত এই 10 দিনের মতো এই চন্দ্রের বলবত্তা বৃদ্ধি, এবং সেই সময় চন্দ্র নৈসর্গিকভাবে শুভ হয়। আর চন্দ্র দেখে মন, চন্দ্রের লগ্ন আমাদের দেহ ভাব, দেহ দেখে কে? লগ্ন। আর চন্দ্র দেখে আমাদের মন মানসিকতা। মনের উপর চন্দ্র কিন্তু ভীষণ পরিমাণে এফেক্ট করে, ভীষণ পরিমাণে। চন্দ্রের কারণে অনেকের মধ্যে দেখবে অনেক ছেলে মেয়েদের মধ্যে একটা অস্বাভাবিক আচরণ তৈরি হয়। অনেকে এসে বলে আমার ছেলে বা আমার মেয়ে
ভীষণ উৎপাত করছে, ভীষণ স্থির থাকছে না, আমাকে জ্বালিয়ে খাচ্ছে। মা বাবার এসে বলে, আমাদের সংসারে কোনো অশান্তি নেই শাস্ত্রীজি, আমার ছেলেটাকে নিয়ে কি আমার মেয়েটাকে নিয়ে আমি ভুগছি। একটা বিচ্ছিরি আচরণ, এটা চন্দ্রের কারণে। যে মনস্তত্ত্ব, মানসিক রোগ, এটা চন্দ্রের কারণে হয়ে থাকে। চন্দ্র যদি দুর্বল হয়, যে সোয়া দুদিন করে, চন্দ্র কিন্তু ভীষণ পরিমাণে মনকে এফেক্ট করে। চন্দ্র যদি ভালো থাকে এবং চাঁদ যদি সূর্যের আলো প্রকৃতভাবে পেয়ে থাকে জন্মকালীন, এখানে বিচার যে আপনার জন্ম ছকে যদি আপনার ছেলে মেয়ের জন্ম ছকে চাঁদ যদি সূর্যের আলো ঠিক মতো পেয়ে থাকে, তার মধ্যে মনের উৎফুল্লতা অনেক বাড়বে, মনের আনন্দ সে সর্বদা পাবে। অনেকের অল্প পয়সা, অল্প পুঁজি, কিন্তু সে মনের আনন্দ অনাবিল। কেউ গান শুনছে, শুনে আনন্দ পাচ্ছে, কেউ কীর্তন করছে, কেউ ভগবানের নাম করছে, কেউ মুভি দেখতে আনন্দ, তার মধ্যে কোনো অ্যাংজাইটি নেই। তাহলে এটা নির্ভর করে চন্দ্রের কারণে। তাহলে তিথির একটা গুণ আছে। আমরা দেখলাম কেন এই শুক্লপক্ষের প্রতিপদ থেকে আর এই পূর্ণিমা পর্যন্ত, এই যে প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই করে তিথি। এই তিথির আবার শ্রেণী আছে, নন্দা তিথি, ভদ্রা তিথি, এর শ্রেণী বিভাগ আছে। এই জন্মালে কি হয়, এবং তার সঙ্গে রয়েছে 11খানা করণ, বাল, বালব, কৌলব, তৈতিল, বৃষ্টিকরণ, নাককরণ, শকুনীকরণ, কিংস্তগ্নুকরণ, বিচার। আচ্ছা, অর্থাৎ আপনার গ্রহরা নক্ষত্রে এই যে করণ, এই করণের ভূমিকা রয়েছে। কেন বলছি কথাটা, এই যে কিংস্তগ্নুকরণের জন্ম হলে কি হয়, এই যে বণিজকরণ, মানে বণিজ মানে ব্যবসায়ী হওয়ার প্রবণতা, তার মধ্যে ব্যবসা, এবং চর রাশিতে যদি তার জন্ম হয় এবং ব্যবসাকারক গ্রহ চর রাশিতে যদি ভালো থাকে, সে ফুলে ফেপে যাবে। তাহলে জ্যোতিষের অনেকগুলো দিক দরকার আছে। আর একটা কথা হচ্ছে, জ্যোতিষের সঙ্গে সম্পর্ক রয়েছে কার, আধ্যাত্মিকতা, তন্ত্র বা দৈব। কারণ এটাকে মাথায় রেখে আমাদের পথ চলা। এই যে সামনে আসতে চলেছে কৌশী অমাবস্যা, এটা একটা খুব মারাত্মক জাগ্রত অমাবস্যা। এর জুরি মেলা ভার, এর জুরি মেলা ভার। আগামী 22শে আগস্ট 2025 5ই ভাদ্র আমরা পেতে চলেছি শ্রী শ্রী কৌশিকী অমাবস্যা। এই উপলক্ষে ইচ্ছাময়ী কালীবাড়িতে আমি মহাযজ্ঞের আয়োজন করেছি। কারণ আমি তন্ত্র জ্যোতিষী, জ্যোতিষটাকেও পূর্ণ মর্যাদা দিই এবং দৈবটাকে তো মানতেই হয়, কারণ আমি হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান। আপনার সন্তানকে নিয়ে আপনি বীতশ্রদ্ধ, এসে বলেন যে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খেলো, আপনারাই বলেন চেম্বারে, সেই কথাটা আমি শুনতে হয়। কারণ কেউ ছেলেকে নিয়ে জ্বলছে, কেউ মেয়েকে নিয়ে জ্বলছে। তাহলে তার কেন, যদি দেখা যায় কিংস্তগ্নুকরণে জন্ম, শকুনীকরণে জন্ম, বৃষ্টিকরণে জন্ম, নাককরণে জন্ম, তাহলে ডেঞ্জার। যাবেন করে জ্যোতিষের এই যে আলোচনা, জ্যোতিষটা হচ্ছে সায়েন্টিফিক, জ্যোতিষটা হচ্ছে সায়েন্টিফিক। এই যে নবতারা চক্র মানে হলো, আমি এই যে নবতারা চক্রের কথা বলছি, তার মানে এই স্টার মানে নক্ষত্রগুলো, এই কারণ নক্ষত্রের আলোতে তো গ্রহগুলো আলোকিত হয়, তার মানে নক্ষত্রের আলোটা গ্রহগুলো পাচ্ছে। এবং এই যে তিনটে, যে এই যে নবতারা চক্রের তিনটে যে ঘর আছে, জন্ম, সম্পদ, বিপদ, এই বিপদ নক্ষত্রে তিনটে যেটা থাকবে সেটা কিন্তু মেনে চলা উচিত। ওই শনি মঙ্গলের কানেকশন দেখে বলে দেব আপনার বড় দুর্ঘটনা আছে, আপনার রক্তপাত আছে, আমি নক্ষত্রটা বিচার করলাম না, কি করে হবে? তারপর সম্পদ, খুব ভালো নক্ষত্র, খেম,
এবার আসি প্রত্যরী। প্রত্যরী মোটেই ভালো না। প্রত্যরীতে যে নক্ষত্রগুলো থাকবে, সাধক, তারপরে হচ্ছে বধ নক্ষত্র, মিত্র আর পরম মিত্র, এই যে নবতারা চক্র, তার মধ্যে জন্ম নক্ষত্র হচ্ছে নিউট্রাল। জন্ম নক্ষত্র সর্বদা কি হচ্ছে? নিউট্রাল। নিউট্রাল কথার অর্থ হলো অর্থাৎ মাঝামাঝি, সে ভালোও করবে না, খারাপ করবে না। তাহলে এক আর তিন চারটে হলো, আর পাঁচটা নক্ষত্র, পাঁচটা যে নবতারা চক্র যে তারা আছে, পাঁচটা যে তারা রয়েছে, তারা কিন্তু অত্যন্ত ভালো ফল দেয়। কিন্তু বিষয় হলো যে আপনার ক্ষেত্রে কোন নক্ষত্র ভালো ফল দেয় সে একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার বার করতে পারে। আর যদি খুঁজতে পারে, খোঁজা যায়, তাহলে তো কেল্লা ফতে। কারণ যেখানেই সমস্যা থাকে সেখানেই সমাধান লুকিয়ে থাকে। আপনার সন্তানটা লেখাপড়া করতে চাইছে না, আপনার প্রিয়জন আপনার থেকে দিনকে দিন দূরে সরে যাচ্ছে, আপনি টোনা টোটকা করছেন, আপনি যজ্ঞ করছেন, কিন্তু ফল হচ্ছে না। আপনি কি একবারও বিচার করে দেখেছেন যে আজকে প্রিয়জন একজনের সঙ্গে সম্পর্ক, প্রেমের সম্পর্ক, তো প্রেমের সম্পর্কের মালিক গ্রহ কোনটা? অবশ্যই শুক্র। সুখ, ভোগ, আরাম, সমস্ত কিছুর মালিক হচ্ছে শুক্র গ্রহ। তাহলে শুক্র গ্রহ যদি শনির নক্ষত্র পায়, কারণ শনি হচ্ছে অ্যান্টি, কারণ শনির তিনটে নক্ষত্র রয়েছে। কি কি? একটা হচ্ছে 8 নম্বর পুষ্যা, 17 নম্বর অনুরাধা, আর একটা কি 26 নম্বর উত্তর ভাদ্রপদ। তাহলে এই যে শনির যে নক্ষত্রগুলো রয়েছে, তা সেই নক্ষত্র যদি মনে করুন শুক্র পেয়েছে, তাহলে তার প্রেমের জায়গাটা ঢিলে করে দেবে। কিছুদিন সম্পর্ক ভালো থাকার পর দুজনের মধ্যে যে যে সখ্যতা আর থাকবে না। তা আপনি চট করে চলে গেলেন কোথায়? একটা তান্ত্রিকের কাছে। কিভাবে একটা বশীকরণ কবজ? আরে বাবা, গ্রহটাই তো আপনি বিচার হলো না, আপনার গ্রহে নক্ষত্রের যে হিসেবটাই তো না, ক্যালকুলেশনটাই পার্টটা হলো না। আরে জীবনটা তো অঙ্কে সাজানো, সব করে দেবে, তাদের ভাবনা ছিল না, তাহলে এত সমস্যা থাকতো না, এত ডিভোর্স হতো না। তাহলে কি আমাকে জানতে হবে? আমার বেসিক জিনিসটা, অর্থাৎ ভিত্তি, এটা জানতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই পুজো পাঠের কথা, কারণ আমি পুজো পাঠকে ভীষণ গুরুত্ব দিই, কিন্তু আগে বিচার। আমি বিচার ছাড়া একটা কথা বলি না। ওই 40 কেজি কাঠ দিয়ে আগুন জ্বালানো হচ্ছে তা না। এই যে সামনে কৌশী অমাবস্যায় সাধক প্রভার বামদেব সাক্ষাৎ মা তারার দর্শন পেয়েছিলেন। 11:55 অমাবস্যা লেগে যাচ্ছে। এই দিনের গুরুত্ব অপরিসীম। এই দিন যদি অমাবস্যা লেগে যাওয়ার পর গঙ্গা স্নান করা যায়, সে অত্যন্ত পবিত্র। যারা গঙ্গায় যেতে পাচ্ছেন না তারা নিজের বাথরুমে স্নান করুন এবং তারপর গঙ্গা জল মাথায় ছিটিয়ে নিয়ে 5 ফোঁটা জল নিয়ে নাভিতে ভালো করে দিন, উপকার পাবেন। দেখবেন তারাপীঠে, বীরভূম জেলার তারাপীঠে লক্ষ লক্ষ মানুষের সমাগম। কেন? প্রথম জানতে হবে তারা সাধনা করলে কি হয়। মা তারা হচ্ছে শ্মশানবাসী, যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কেন কথাটা বললাম? যে তারা দেবী বৃহস্পতি গ্রহকে কন্ট্রোল করে। প্রত্যেকটা আমি চলে যাই, দেখুন জ্যোতিষের পর চলে যাই তন্ত্র, আগে জ্যোতিষ তারপরে তন্ত্র। দেখুন কিরম দুটোর মধ্যে সমন্বয় রয়েছে, কম্বিনেশনটা যদি ঠিক থাকে তাহলে চিন্তা নেই। তাহলে একটা জায়গায় আপনাকে বুঝতে হবে, একটা জায়গা আপনাকে বুঝতে হবে যে তারা মায়ের আরাধনা করলে দেবগুরু বৃহস্পতি অত্যন্ত স্ট্রং হয়ে যায়। এবার বলবেন দেবগুরু স্ট্রং হলে কি হয়? ভুরি ভুরি টাকা পাবেন, আপনার ব্যবসা ফুলে ফেপে উঠবে, আপনি চাকরিতে সুনাম অর্জন করবেন,
আপনি চাকরিতে বড় পোস্টে চলে যাবেন? না, না, নেভার। কারণ বৃহস্পতি সেইভাবে অর্থ দেয় না। বৃহস্পতি যেটা দেয় জ্ঞান, আপনার মধ্যে এক্সপিরিয়েন্স বাড়িয়ে তুলবে, সুনাম বাড়িয়ে, সুনামের সঙ্গে রবির সম্পর্ক আছে। দেখুন, রবি যে নক্ষত্র, তার কিন্তু একটা সুন্দর সম্পর্ক রয়েছে। বৃহস্পতি দেবে জ্ঞান, প্রজ্ঞা। বৃহস্পতি আপনাকে সৎ কাজে এগিয়ে যেতে সাহায্য করবে। অর্থাৎ যে আপনার মধ্যে যদি পর্যাপ্ত জ্ঞান থাকে, নলেজ থাকে সেই বিষয়ের উপর, যে সেই সাবজেক্টটার উপর, তাহলে আপনাকে কেউ হারাতে পারবে? আপনারা বলুন তো। তাহলে সেই তারা মায়ের পুজো এই বামদেব এই যে বালিকা রূপে দর্শন পেয়েছিলেন। যেমন কামরূপ কামাখ্যায় এই যে অম্বুবাচীতে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়, আসাম রাজ্যের অন্তর্গত গৌঘাটের নীলাচল পর্বত। ঠিক তারাপীঠে এই পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এই দিন ভক্ত সমাগম হয়। দ্বারকা নদী পবিত্র তীর্থ হয়ে ওঠে, গঙ্গা জলের মতো পবিত্র হয়ে ওঠে। ওই শ্মশান ভূমিতে তারামায়ের দর্শন পেয়েছিলেন সাধক বামদেব। তার জীবনী, 8টা গ্রাম থেকে তিনি আসতেন এবং বড়মাকে বড়মা বলতেন, তারামাকে তিনি বড়মা বলতেন, আর তার গর্ভধারী মাকে ছোট মা বলতেন। তাহলে তার দর্শন, একজন সাধকের দর্শন আর একজন আমাদের মতো মানুষ দর্শন কখনো এক হয় না। দর্শন মানে ফিলোসফি, দর্শন মানে দেখা নয়, ফিলোসফি। তাহলে একজন সাধক জগৎ জননীকে সাক্ষাৎ চিন্ময়ী রূপে জ্ঞান করতেন। তিনি কখনো ভাবতেন না যে মা তারা পাথরের কি মাটির। অর্থাৎ নিজের মা যেমন রক্ত মাংস দিয়ে গড়া গর্ভধারিণী মা এবং শরীর 206টা হাত, ঠিক সেইভাবে জগৎ জননীকে তিনি ভাবতেন। তবে তিনি সাক্ষাৎ পেয়েছিলেন, দেখা পেয়েছিলেন তার অনুভূতি, ফিলিংসের দ্বারা। শুধু তাই নয়, এখানে দুটো সাধন পদ্ধতি রয়েছে, একটা বামাচারী, একটা হচ্ছে দক্ষিণাচারী। তাহলে সাধনায় যদি আমাদের সাফল্য পেতে হয়, তাহলে তন্ত্র অনেক ক্ষেত্রে বামাচারী প্রয়োগ করতে, অনেক কিছু ক্রিয়া রয়েছে। বামাচারী সাধনাটা লৌকিকতা একটুখানি মানুষ নিতে পারে না, কারণ এই পঞ্চমকারের সাধনা কামাখ্যায় হয়ে থাকে, কামরূপ কামাখ্যায় হয়ে থাকে পঞ্চমকারের সাধনা। তাহলে সেই সকল সাধকদের কথা মাথায় রেখে আমি এই দিন, এই 22শে আগস্ট 2025 মহাযজ্ঞের আয়োজন করেছি। যাদের এরম জন্মছকে অশুভ যোগগুলো রয়েছে, যাদের দেখা যাচ্ছে কোনো সময় ছক মিলছে না, অনেকের দেখা যাচ্ছে তার সন্তান, ওই যে বললাম সন্তানের জ্বালা তিতি বিরক্তি এটা বেশি আসছে, আমার বলি এটা বারবার তুলছি, দেখা যাচ্ছে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করে চলে গেছে, মা বাবা হাউতোষ করছে, কান্নাকাটি করছে। সুদূর হলদিয়া থেকে একজন এসেছিল, এই রিসেন্টলি দেখে গেছে, কৌশিকা বাবা আমাকে বলছে করে দিন শাস্ত্রীজি, আমার মেয়ে, একটা মাত্র মেয়ে, আজকে অন্যজনকে সম্পর্ক করে চলে গেছে, আর যোগাযোগ করে না। আমি বললাম মিসিং ডায়েরি কর, বললো হ্যাঁ করেছি। ঠিক আছে, ঠিকই করেছেন, মানছি অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক, কিন্তু শুনুন, মা বাবা তো মানুষ করেছে, তাদের মধ্যে একটা স্নেহভূতি, তাদের মধ্যে একটা মনের কষ্ট, তাদের মধ্যে চোখের জল, ঠিক আছে, সেই মেয়েটি যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ফোনে সে নিজে করুক বা যার সঙ্গে বিয়ে করি তার চাপেই করুক, আরে করেছো তোরে বাবা, এই যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বলে আমি 2-1 জায়গায় গেছিলাম শাস্ত্রীজি, আমি বলি 2-1 জায়গায় ঘুরে আমার কাছে এসো।
তা আমি তাকে বললাম, ঠিক আছে, আমি কাজ তো করবো নিশ্চয়ই এই কৌশিকী অমাবস্যায়, কিন্তু তোমাকেও কিন্তু আমার সঙ্গে তাল মেলাতে হবে। কি করতে হবে? আমি এই যে উপায় উপাচার দিচ্ছি, তুমি সেটা মেনে চলো, মেনটেন করো। দেখবে আস্তে আস্তে ওর মন কিন্তু পড়বে। যাই হোক, মা বাবা তো রে বাবা, স্নেহপতিতে একটু থাকবে, হতেই হবে। ঈশ্বর যদি সত্য হয়, সূর্য যদি উদিত হয় এবং অস্ত যায়, নদীতে যদি জোয়ার ভাটা হয়, ঈশ্বরের অস্তিত্ব যায়নি। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তা সেই জায়গাটাতে সে কিন্তু আস্তে আস্তে মা বাবাই যোগাযোগ করেছে, দেখছে একটু ফোন ধরছে। একটাই কথা, তুমি বিভিন্ন অভিমানের কথা যা হয়ে থাকে সেটা আমি অনলাইনে আর বলতে চাইছি না, বা বলাটা ঠিক হবেও না, ব্যক্তিগত কথা। তাহলে এই যে ঘটনাগুলো নিয়ে মা বাবারা বীতশ্রদ্ধ। অনেক সেদিন আরেকটা পেলাম যাদবপুরে, যে যখন পরিস্থিতি হাতের বাইরে চলে, দেখা যাচ্ছে নেগেটিভ এনার্জি, অশুভ শক্তি যখন বেশি পরিমাণে মাথা চাড়া দেয়, তখন কিছু কর্তব্য করণীয় থাকে না। একজন বাড়িতে শুয়ে আছে, মনে হচ্ছে পর্দাটা নড়ে গেল, কার্টেন কে যেন নাড়িয়ে চলে গেল। আমি সেদিকে গণনা করে বললাম, আমি বললাম তোমার বাড়িতে নেগেটিভ এনার্জি, অশুভ শক্তি রয়েছে। বলছে আমি কিন্তু পুজো আর্চা করি, পুজো আর্চা করছে, আমি ঠিকভাবে হচ্ছে না। যে উপায় অবলম্বন করলে নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তির থেকে রক্ষা পাওয়া যায়, সেটা হচ্ছে না। বলে হ্যাঁ শাস্ত্রী, মনে হচ্ছে আমার জন্য কে চাদরটা তুলে নিচ্ছে। বলে হয়েছে এরকম, মাঝরাত্রে দেখি চাদরটা যেখানে পড়ে থাকার কথা না পড়ে রয়েছে। কি বলবেন বলুন? যে মনে হচ্ছে পাটা ধরে কেউ নাড়াচ্ছে, পা টেনে নিয়ে যাচ্ছে। এইসব ঘটনাগুলো ঘটছে আমার জীবনে। এই ঘটনাগুলো ঘটছে বারবার। শাস্ত্রীজি, আমার কি করণীয় বলুন? অর্থাৎ নেগেটিভ এনার্জি, অশুভ শক্তি যদি থাকে আপনার, কারণ বাস্তু হচ্ছে বাসস্থানের যোগ্য স্থান, সেটা যদি কোনোভাবে এফেক্টেড হয়, জানবেন সেটা কিন্তু আপনাকে কাঁদিয়ে ছাড়বে চিরতরে। আর সেই বাস্তুকে আগে সমাধানের জন্য এবং অশুভ শক্তি বিতাড়নের জন্য এই কৌশী অমাবস্যা উল্লেখযোগ্য। যাদের সন্তান লাভে বাধা হচ্ছে, যাদের দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা ঠিক নেই, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার অভাব, তাদের ক্ষেত্রে এই কৌশী অমাবস্যা কিন্তু অত্যন্ত সুফলদায়ী। কারণ এই কাজগুলো কিন্তু এই নিশাতে যদি করা যায়। আর যজ্ঞ কি? যজ্ঞ মানে হচ্ছে ভগবানের কাছে যাওয়া, ওই যজ্ঞে আহুতি দেওয়া। স্বাহা, শ্রী শ্রী চণ্ডীতে বলছে তং স্বাহা তং স্বাধা তং হি বসট কর সরাত্মিকা সুধাত্মা ত্রিধা মাত্রা ত্রিকা স্থিতা। তাহলে এইভাবে আহুতি দেওয়া, যজ্ঞের মাধ্যমে আমরা আহুতি দিয়ে থাকি। এই আহুতি মানে দেব, এবং দেবতারা হবি গ্রহণ করে, এবং আমরা তত ভগবানের আরো কাছাকাছি পৌঁছই। আর ঈশ্বরের যত কাছাকাছি পৌঁছবো, তত আমরা সুফল পাবো, তত ভালো ফলাফল পাবো। তাই বলি, এই কৌশিকী অমাবস্যাকে কেউ মিস করবেন না। আপনার কাছাকাছি যারা জ্যোতিষ বা তন্ত্র, শুধু জ্যোতিষ নয়, যারা মাতৃ সাধক, তাদের সঙ্গে যোগাযোগ করুন। যারা মাতৃ আরাধনা করছে, তবে নেগেটিভ ওই ভূত প্রেত ব্ল্যাক ম্যাজিক নয়, যাবেন না। আমি বলছি ওটা কিন্তু হিতে বিপরীত হবে। ঈশ্বরের করুণা এখনো কিন্তু চলে যায়নি। যাকে ভালো লাগে, আপনার কাছাকাছি যদি মনে হয়, তার সঙ্গে যোগাযোগ করুন এবং সমস্যা মুক্ত হন। সমস্যাকে পুষে রাখবেন না। আপনার সন্তানটাকে মানুষ করার মতো বহু চেষ্টা করছেন, কিন্তু পিছনে লেগে থাকতে হচ্ছে। ইংলিশ মিডিয়ামে পড়ে একজন এসেছিল ইচ্ছাময়ী কালীবাড়িতে। মা রাত 1টা পর্যন্ত পড়ায়, 6 পড়ে,
কিন্তু তার কোনো চেষ্টা নেই, মানে স্টুডেন্টের কোনো নেই, যেন পরীক্ষা দিচ্ছে মায়েরা বাবারা, মায়ের টেনশন, ছেলে পরীক্ষা দিচ্ছে না মা পরীক্ষা দিচ্ছে, এরম অবস্থা। হয়তো ম্যাথস দিয়েছে, সামস দিয়েছে, আমি বোঝানোর খাতির বলছি 32টা ধরুন দিয়েছে, 32, সে 16টা করে বলছে আজ আর করবো না, রেখে দাও। তার কোনো চেষ্টাই নেই। কালকে গেলে স্কুলে গেলে কমপ্লেন করবে, বা যে প্রাইভেট টিউটারের কাছে পরে যে সে কমপ্লেন করবে, সেই চিন্তা তার মাথায় নেই নেই নেই। তাহলে একে তো আপনার কন্ট্রোল করতে হবে, একে তো আপনার মানে হাতের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে তার জন্য দরকার সঠিক গ্রহ নক্ষত্রের বিচার। নিশ্চয়ই দেখুন চন্দ্র অশুভ, আমি জাস্ট সে সামনে বসে আছে, আমি ছকটা খুলে বললাম, হ্যাঁ সত্যি তাই, কৃষ্ণপক্ষে জন্ম, অষ্টমী তিথি, হ্যাঁ কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, কিন্তু সেটা ছিল রোহিণী নক্ষত্র। এবং এই যে করণটা পেয়েছে, মানে এই যে ছেলেটি যে যার পিছনে মা লেগে রয়েছে, সে 11টা করণের মধ্যে কিংস্তগ্ন করণ, যে করণে মানে ছেলে চেয়ে মা বাবাকে ব্যতিব্যস্ত করে তুলবে, মা বাবার জীবনকে নষ্ট করে তুলবে, সেই কাজ আমাকে দিয়েছে এই কৌশিকী অমাবস্যা করছি। তো এইরকম টুকটাক মানুষ আমার কাছে আসছে ঘুরে ফিরে। সুতরাং এই অমাবস্যার মাহাত্ম্য রয়েছে। এদিন দেবী দুর্গার দেহকোষ থেকে একটা সুন্দর দেবী মূর্তির আবির্ভাব জগৎকে রক্ষা আর প্রতিপালনের জন্য হয়েছিল। এই কৌশিকী দেবীর আবির্ভাব, সামনেই আসতে চলেছে দুর্গা পুজো, অর্থাৎ কৌশিকী অমাবস্যা পড়ে চলে যাওয়ার পরের অমাবস্যা মহালয়া, মহালয়ার অমাবস্যা, অর্থাৎ পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। তাহলে এই কৌশিকী অমাবস্যা, এই যে দেবী মূর্তি কেন উৎপন্ন হয়েছিল? শম্ভু আর নিশুম্ভ নামে দুটো দৈত্য ছিল, অসুর ছিল। এই অসুর ক্রমাগত উৎপাত করে বেড়াচ্ছে, স্বর্গ মর্ত্যলোককে অস্থির করে তুলছে। তখনই দেবীর দেহকোষ থেকে তো নিজের একটা রূপ তৈরি করলেন এবং তাদের বধ করেছিলেন। তার মানে অশুভ শক্তি নাশের জন্য, অশুভ শক্তিকে তাড়াবার জন্য এই কৌশিকী অমাবস্যার দিন আমি বিশেষ কিছু তন্ত্রক্রিয়া করছি এবং 64টি উপাচার মেনে মহাযজ্ঞের আয়োজন করেছি। 64টি উপাচার, এবং অশুভ শক্তি এখান থেকে বিতরণ হয়ে যাবে। দেবী দুর্গা যেভাবে কৌশিকী দেবীর কৌশিকী রূপে এসে এই শম্ভু নিশুম্ভকে বধ করেছিল এবং অশুভ শক্তিকে তাড়িয়েছিল, ঠিক সেইভাবেই আপনার জন্মছকে যদি কোনো অশুভ দোষ থাকে, আপনার নিজের বা আপনার সন্তানে যার জন্য সে উন্নতি করতে পারছে না, সে বিয়ের ক্ষেত্র হোক, বিদ্যাক্ষেত্র হোক, কর্মক্ষেত্র হোক, শরীর হোক, মানসিক হোক, সেখানে সাকসেস পাবে পাবে পাবে, আমি বলছি। কারণ বৃহস্পতিকে, গ্রহকে কন্ট্রোল করে কে? দেবগুরু। বৃহস্পতির আরাধ্যা দেবী হলেন তারিণী, তারা মা। তার অপর নাম নীল সরস্বতী। যে সকল স্টুডেন্টরা সামনে বড় পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা চিন্তা করছো কি করব, আমরা সাফল্য পাবো তো? এই নীল সরস্বতীর আরাধনা যদি করা যায় কৌশিকী অমাবস্যায়, কারণ তারা আমার দর্শন এসেছিল, এই জন্য লক্ষ লক্ষ এই আশায় লক্ষ লক্ষ মানুষ সেখানে ভিড় করে। বীরভূম জেলার অন্তর্গত তারাপীঠে মহাশ্মশানে মহাযজ্ঞ, একটু দর্শন লালসায়। সুতরাং আর একটা কথা, যে স্বর্গমতের দ্বার এদিন খুলে যায়, অর্থাৎ ঋণাত্মক শক্তি ধনাত্মক শক্তি এক হয়ে যায়। ওই জন্য যার বাড়িতে আছে তারা কিন্তু তারা মূর্তি স্থাপন করার চেষ্টা করবেন না, না করাই ভালো। যদি করতে হয় গুরু মানে যার থেকে দীক্ষা নিয়েছে তার পারমিশন ছাড়া করবেন না।
দুম করে একটা তারা, যে কৌশিকী অমাবস্যা আর তারা মাকে বসিয়ে দিই। উনি শ্মশানবাসী, ফটো রাখতে পারেন, তবে কুশাসনের মধ্যে রেখে, বামদেব যেমন কুশাসনের মধ্যে রেখে তারা মা দর্শন পেয়েছিলেন, ঠিক সেইভাবে। কারণ বামদেবের জীবনে, কারণ তারাপীঠের সচল শিব হল কে? এই বামদেব। যে সকল চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন কৌশিকী অমাবস্যার মধ্যে, সেটা হচ্ছে গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার, বৃহস্পতিবার যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট, হাওড়া ময়দান জাগৃতি, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি। যারা দূরে আছেন তারা চাইছেন হ্যাঁ জ্যোতিষটাকে পূর্ণাঙ্গভাবে বিচার করে আপনার সমস্যাকে চিরতরে নির্মূল করতে, তাহলে আমার নাম্বারটা রেখে দিন। আর না হলে আপনার কাছাকাছি কোনো জ্যোতিষ মাতৃসাধককে দিয়ে করাতে পারেন। এবং স্বামী স্ত্রীর মধ্যে প্রবল অশান্তি, আপনার মেয়েটাকে বিয়ে দিয়েছেন, সে একদিনের জন্য তাকে সুখী হতে দিচ্ছে না, শ্বশুরবাড়ির লোকজন নানাভাবে অত্যাচার করছে, অত্যাচার মনে যে সে যে মারছে বা কি করছে না, মানে এমন ধরনের মানে মানসিক নির্যাতন সে নিতে পারছে না, সেই জায়গা থেকে রক্ষা পেয়ে যাবে। ওই যে বললাম, যেভাবে শম্ভু নিশুম্ভকে দমন করেছিল তারাও দমন হবে। এই উপলক্ষে আমি কিছু গ্রহরক্ষা যন্ত্র তৈরি করছি, আর ব্যবসায়ীদের ক্ষেত্রে আর্থিক উন্নতির জন্য আমি করছি কি গৌরী শঙ্কর বা ধনগৌরী যন্ত্র, অষ্টলক্ষ্মী কুবের যন্ত্র, এগুলো কিন্তু আমি তৈরি করছি, যেগুলো ভীষণ ফলদায়ী। যারা শারীরিকভাবে অসুবিধার মধ্যে পড়ে আছেন, শারীরিকভাবে নানাভাবে সমস্যার মধ্যে রয়েছেন, তাদের ওপর কাল ভৈরবের বিশেষ পুজো। নিশ্চয়ই তারা সুচিকিৎসকের পরামর্শ আগে নেবেন, আমি বারবার বলি। তার পাশাপাশি যদি কোথাও গিয়ে গ্রহের, কারণ এই যে শারীরিক রেখা যদি কোনোভাবে কোথাও ডিস্টার্ব থাকে, আপনার জীবনকে বিপন্ন করে তুলবে। তাহলে প্রথম যেটা দরকার সেটা হলো গ্রহের পুজো এবং সুচিকিৎসকের মতামত, তার সঙ্গে কাল ভৈরবের পুজো করলেই দেখবেন আপনি অনেক ভালো রয়েছেন। অনেকে এসে বলেন, অনেকে চাকরির পরীক্ষা দিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, বারবার ফসকাচ্ছে, ব্যর্থ হচ্ছে, নাকের ডগা থেকে এসে ফসকে যাচ্ছে, অর্থাৎ নদীর পাড়ে এসে নৌকো উল্টে যাচ্ছে জীবনের। সেই জায়গা থেকে উদ্ধার পাবেন এই কৌশিকী অমাবস্যার এত মাহাত্ম্য, এত জাগ্রত অমাবস্যা আমি ভাষায় বলতে পারবো না। অর্থাৎ এটা কম পড়ে যাবে, এটা যদি বলতে চাই কম পড়ে যাবে। এইটুকু সময়তে পুরোপুরি ব্যাখ্যা। এই যে সাধক বামা খ্যাপা, যে তার যে ঘটনাবহুল জীবন, তাহলে একজন ছেলেকে, একটা ছোট্ট বই, সময় হয়ে এসছে আর নেই, তার কুষ্ঠিতে লেখা ছিল সাপের কামড়ে বা সর্প দংশনে মৃত্যু হবে। তার মা বাবা গিয়ে তার কাছে গিয়ে বলছে যে বাবা বামদেব আমার ছেলেরই হবে। তা তখন তিনি কি করলেন, এর অনেক বড় কাহিনী, আমি সেটা বলছি না। তিনি গিয়ে শ্মশানের মধ্যে বসিয়ে এলেন এবং ত্রিশূল দিয়ে গণ্ডি কেটে দিলেন। এমন সময় বিষধর কাল কেউটে এসে উপস্থিত হলো, কিন্তু ওই গণ্ডি, সেই গণ্ডির মধ্যে প্রবেশ করতে, আর ছেলেকে বলে শুধু তারা মা, যে বাচ্চা ছেলেটাকে বলেছে বামদেব যে শুধু তারা মায়ের নাম জপ কর, সে শুধু জয় তারা জয় তারা জয় তারা বলে জপ করিয়া অনবরত জপ করছে। এবং সাপও চলে এসছে, ছোবলও মেরেছে, কিন্তু কোথায় মেরেছে? ওই গণ্ডিতে, তার গায়ে স্পর্শ করেনি। তাহলে এমনই ছিল সেই সাধক বামদেবের লীলা কাহিনী। সুতরাং আজ আর নয়, থামতে হচ্ছে। তাই আমি একটু বলবো, মহাশক্তির কাছে প্রার্থনা করব, ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে।